গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম ফতেহপুর সিক্রি। আজকে আপনাদের দেখাবো আগ্রা ফোর্ট। ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার। আগ্রা মানে আগে মনে পড়ে যায় আমাদের তাজমহল, কিন্তু জানেন কি আগ্রার প্রকৃত ইতিহাস লুকিয়ে আছে এই বিশাল আগ্রা ফোর্টের ভেতরে। মুঘলদের প্রথম মহাদুর্গ, শতাব্দীর পর শতাব্দী ধরে শাসন, প্রেম, যুদ্ধ আর ষড়যন্ত্রের সাক্ষী এই ফোর্ট। আজকের এই পর্বে আপনাদের দেখাবো আগ্রা ফোর্টের সেই অজানা কাহিনী। আগ্রা ফোর্ট শুধুই ইট আর পাথরের প্রাচীর নয়, বরং ভারতের ইতিহাসের প্রতিটি অধ্যায়ের সাক্ষী। বাবর থেকে ব্রিটিশ, প্রতিটি রাজবংশ, প্রতিটি কাহিনী এখানে জীবন্ত। আশা করছি আজকের এই পর্বে আপনাদের সামনে অসংখ্য ইনফরমেশন তুলে ধরতে পেরেছি। ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত। আগ্রা ফোর্টকে আজ আমরা বলি লাল কেল্লা, কিন্তু একসময় এর নাম ছিল বাদলগড়। রাজপুত রাজাদের এই দুর্গ একের পর এক যুদ্ধ আর দখলের সাক্ষী। 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে জয়লাভের পর বাবর এই ফোর্টে প্রবেশ করেন এবং এখানেই থাকতেন। 1530 সালে এখানেই সম্রাট হিসেবে অভিষিক্ত হন হুমায়ুন। আগ্রা ফোর্টের অধিকাংশই মুঘল আমলে নির্মিত হলেও সেখানে 11 শতকে নির্মিত একটি প্রাচীন দুর্গের অবস্থান ছিল। 1475 সালে আগ্রা ফোর্ট ছিল রাজা বাদল সিংয়ের অধীনে ইস্টক নির্মিত একটি সামরিক দুর্গ, যার নাম ছিল বাদলগড়। ইতিহাসে সর্বপ্রথম এর উল্লেখ পাওয়া যায়। এই সময় গজনভির সামরিক বাহিনী এই দুর্গ দখল করে। সুলতান সিকান্দার লোদি দিল্লি থেকে রাজধানী আগ্রায় স্থানান্তর করেন। এরপর থেকে আগ্রা দ্বিতীয় রাজধানী পেয়েছিল এবং সুলতান আমলে আগ্রা থেকেই রাজকীয় কর্মকাণ্ড পরিচালিত হতো। তার পুত্র সিকান্দার লোদি 1517 সালে পানিপথের যুদ্ধে সম্রাট বাবরের নিকট পরাজিত ও নিহত হওয়ার পূর্ব পর্যন্ত এখানে অবস্থান করেন। সিকান্দার লোদি এই কেল্লার বেশ কিছু ইমারত ও ইদারা নির্মাণ করেছিলেন। (1526 সালে দিল্লি জয়ের পর সম্রাট বাবর আগ্রা দুর্গে অবস্থান করেন। তিনি এখানে একটি বাউলি সিঁড়িযুক্ত ইদারা নির্মাণ করেন। 1530 সালে এই দুর্গে সম্রাট হুমায়ুনের রাজ্যাভিষেক হয়। 1540 সালে হুমায়ুন বিলগ্রামে শের শাহর কাছে পরাজিত হন। 1555 সাল পর্যন্ত এই দুর্গ শের শাহের দখলে থাকে। এরপর হুমায়ুন আগ্রা দুর্গ পুনরুদ্ধার করেন। 1565 সালে আকবর সিদ্ধান্ত নেন আগ্রাকেই রাজধানী বানাবেন। ইটের দুর্গ ভেঙে 8 বছরে তৈরি করেন এই বিশাল লাল বেলে পাথরের দুর্গ। 4000 শ্রমিক কাজ করতেন প্রতিদিন।
আজ এই দুর্গের প্রাচীর 2.5 কিলোমিটার লম্বা, 70 ফুট উঁচু, আর বাইরে ঘিরে রয়েছে গভীর পরিখা। এটা শুধু সামরিক ঘাঁটি নয়, মুঘল সাম্রাজ্যের আসল ক্ষমতার আসন। সম্রাট আকবরের পুত্র শাহজাহানের আমলে আগ্রা দুর্গ তার বর্তমান রূপ লাভ করেন। শাহজাহানের লাল বেলে পাথরের নির্মিত ইমারতের চেয়ে শ্বেত পাথর দ্বারা নির্মিত ভবন বেশি পছন্দ করতেন। 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় এই দুর্গে দেশীয় সিপাহী ও ইংরেজ সৈন্যদের মধ্যে সংঘর্ষ হয়। জাহাঙ্গীরের হাউস একান্ত পাথর কেটে তৈরি জলাধার, উচ্চতা 5 ফুট, পরিধি 25 ফুট। ফার্সি লিপিতে লেখা নাম। ধারণা করা হয় জাহাঙ্গীর এটি স্নানের জন্য ব্যবহার করতেন। জাহাঙ্গীর হাউস 1610 খ্রিস্টাব্দে স্নানের জন্য ব্যবহৃত হতো। এটি 5 ফুট উঁচু, যেখানে রিমের বাহ্যিক দিকে ফার্সি ভাষায় একটি শিলালিপি যা হাউস জাহাঙ্গীর বলে উল্লেখ করেছেন। এটি প্রথম আকবরের প্রাসাদের আঙিনার কাছে আবিষ্কৃত হয় 1843 খ্রিস্টাব্দে এবং পরে এটি দিওয়ানি আমের সামনে স্থাপন করা হয়েছিল। দুর্গের মধ্যে রয়েছে কিছু দর্শনীয় স্থান, সেগুলো আপনাদের বলবো একে একে। জাহাঙ্গীর মহল আকবর তার পুত্রের জন্য তৈরি করেছিলেন, তবে রাজকীয় নারীদের আবাস হিসেবে ব্যবহৃত হতো জাহাঙ্গীর মহল। (1862 সালে এটি পাবলিক গার্ডেনে স্থানান্তরিত হয়। পরে স্যার জন মার্শাল এটিকে আগ্রা ফোর্টে ফিরিয়ে আনেন। জাহাঙ্গীরের ন্যায় শৃঙ্খলার চেন। জাহাঙ্গীর এখানে ঝুলিয়ে দিয়েছিলেন সোনার একটি চেন, দৈর্ঘ্য প্রায় 80 ফুট, আর তাতে 60টি ঘণ্টা। যে কোনো সাধারণ মানুষ টেনে সরাসরি সম্রাটের কাছে ন্যায় চাইতে পারতেন। এমন উদাহরণ ইতিহাসে খুবই বিরল। (1556 সালে আদিল শাহ-সুরির সেনাপতি হিমু আগ্রা ফোর্ট পুনরায় দখল করেন। 1558 সালে সম্রাট আকবর আগ্রায় রাজধানী স্থানান্তর করেন।
ঐতিহাসিক আবুল ফাজল এই সময়ের দুর্গকে বাদলগড় হিসেবে আখ্যায়িত করেছেন। সম্রাট আকবর রাজস্থানের আরাউলি থেকে সংগৃহীত বেলে পাথর দিয়ে ক্ষতিগ্রস্ত দুর্গটির সংস্কার সাধন করেন। দুর্গের ভিতরের অংশে ইটের গাঁথুনি আর বাইরের অংশে আছে বেলে পাথরের আস্তরণ। প্রায় 4000 কর্মী 8 বছর পরিশ্রম করে এই দুর্গটি নির্মাণ করেন। নির্মাণ কাজ সমাপ্ত হয় 1553 সালে। ঔরঙ্গজেব দুর্গে যোগ করেছিলেন বাইরের প্রাচীর, কিন্তু তার মৃত্যুর পর ফোর্ট একের পর এক হাত বদলায়। মারাঠা, জাট, অবশেষে 1803 সালে ব্রিটিশদের হাতে যায়। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর 3 মাসের অবরোধে 5000 মানুষ, যার মধ্যে 2000 ব্রিটিশও ছিলেন, এখানে আশ্রয় নেন। এই ঘটনা উল্লেখ করেছেন স্যার আর্থার কনান ডয়েল তার সাইন অফ দ্য ফোর উপন্যাসে। শাহজাহান মহল, এটি সাদা মার্বেল খাস মহল এবং লাল পাথর জাহাঙ্গীরি মহলের মাঝখানে অবস্থিত। খাসমহল শাহজাহান আর মুমতাজের বাসস্থান। সোনালী শয্যা, ঝর্ণা আর তাজমহলের অপূর্ব দৃশ্য দেখা যায় এই খাসমহল থেকে। এটি মুঘল সম্রাট শাহজাহানের প্রথমের দিকের প্রচেষ্টার একটি বিদ্যমান লাল পাথরের দালানকে তার রুচি অনুযায়ী রূপান্তর করেন এবং এটি ছিল আগ্রা ফোর্টে তার প্রথম প্রাসাদ। এটিতে একটি বড় হল, কক্ষ ও একটি অষ্টভুজাকার টাওয়ার রয়েছে নদীর তীরে। পুরো প্রাসাদ একসময় সাদা মার্বেলের মতো ঝকঝকে হয়ে উঠত। মুসাম্মান বুর্জ, শাহজাহানের বন্দি জীবনের কক্ষ, অষ্টভুজ মার্বেলের টাওয়ার। এই বুর্জ শাহজাহান ফোর্টে এনেছিলেন রাজকীয় মার্বেলের জাঁকজমক। তিনি বানিয়েছিলেন খাসমহল, দিওয়ানি আম, দিওয়ানি খাস, শীষ মহল আর বুর্জ। দিওয়ানি খাসেই ছিল বিখ্যাত ময়ূর সিংহাসন। খাসমহল সাজানো ছিল সোনা আর রত্নখচিত নকশায়, যার বারান্দা থেকে আজও তাজমহল দেখা যায়। কিন্তু ভাগ্যের পরিহাস, এই দুর্গেই ঔরঙ্গজেব বাবাকে বন্দি করে রাখেন। বুর্জ থেকে শাহজাহান প্রতিদিন তাকিয়ে দেখতেন তাজমহল, যেখানে শায়িত ছিলেন মুমতাজ। শীষ মহল, আয়নার কারুকার্যে সজ্জিত রাজকীয় নারীদের পোশাক পরিবর্তনের ঘর।
নিখাস গোপন বৈঠকখানা, আর এখানে অতিথি আপ্যায়নেরও জায়গা ছিল। একসময় এখানে ছিল ময়ূর সিংহাসন। আজকে আপনাদের আগ্রা ফোর্ট ঘুরে দেখালাম। কেমন লাগলো তা অবশ্যই জানান কমেন্ট সেকশনে। ভালো লাগলে ভিডিওটা লাইক করুন আর অবশ্যই শেয়ার করুন।